আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসলাম, আপনারা কিভাবে সাউথ আফ্রিকা থেকে ইউরোপের টপ দেশগুলোতে যাবেন বৈধভাবে। সেটা হইতে পারে আপনার পর্তুগাল, ফ্রান্স, জার্মান, যে কোনো দেশ, ইটালি। খুব সহজেই ভিসা নিয়ে তারপর আপনি যেতে পারবেন। সেটা হইতে পারে আপনার ট্যুরিস্ট ভিসা, এটা হইতে পারে আপনার বিজনেস ভিসা, এবং অবৈধভাবে যাওয়া যায়। কিন্তু অবৈধ যে বিষয়টা সেটা আমি আমার নেক্সট একটা ভিডিওতে বলবো। তো এখানে শুধু বৈধ যেভাবে প্রসেসিং আছে সেটাই বলবো। তো এই ভিডিওটা আসলে আমার পরিচিত একটা লোক আরও 3-4 বছর আগে আপনার সাউথ আফ্রিকা থেকে ফ্রান্সে আসছিল। তো তার থেকে আমার কালেক্ট করার ইচ্ছা ছিল, যদি ওই সময় আমি সময় পাইনি। তো কিছুদিন আগে আমার একজনের সাথে পরিচয় হয়। তো সেই লোক আমার সেম একইভাবে সেও আসছে। তো আসার কারণে আমার জিনিসটা আবার নতুন করে মনে হলো যে আমার অডিয়েন্সদের সাথে এটা শেয়ার করা দরকার। এই ইনফরমেশনগুলো আমি তার থেকে কালেক্ট করেছি, আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা যারা সাউথ আফ্রিকাতে আসবেন বা যারা আছেন তারা অবশ্যই জানেন সাউথ আফ্রিকার যে পেপারস, এটা হলো আপনার একটা টিআরপি, একটা স্টিকার, এটা আপনার পাসপোর্টে দেওয়া হয়। তো এই টিআরপি পাওয়ার পর কিন্তু আপনার বিজনেস যে পারমিট আছে এটাও আপনার সংরক্ষণ করতে হবে। আপনি আসার পরে সাথে সাথে চেষ্টা করবেন বিজনেস পারমিট করার জন্য। বিজনেস পারমিট করলে আপনার টিআরপি প্লাস বিজনেস পারমিট দিয়ে কিন্তু আপনি অ্যাপ্লাই করবেন অন্য দেশে ট্যুরিস্ট ভিসা বা বিজনেস ভিসার। এই দুইটা আপনি আসার সাথে সাথে সংরক্ষণ করার চেষ্টা করবেন। এই দুইটাই কিন্তু আপনার অনেক ইম্পর্টেন্ট ভিসার প্রসেসিংয়ের জন্য। তো আপনার টিআরপি থাকা অবস্থায় কিন্তু আপনি একটি কোম্পানি খুলতে হবে। কোম্পানি খোলার পর কিন্তু আপনি একটি বিজনেস পারমিট করবেন ওই কোম্পানির মাধ্যমে। তো এই দুইটা যখন আপনার সংরক্ষণ হয়ে যাবে তখন কিন্তু আপনি ভিসার প্রসেসিংয়ের জন্য আগাতে পারবেন। এই দুইটা কিন্তু আপনার খুব একটা গুরুত্বপূর্ণ ইস্যু। তো আপনার পাসপোর্টে যখন আপনার টিআরপির স্টিকার প্লাস আপনার বিজনেস পারমিটের স্টিকার, এই দুইটা স্টিকার যখন আপনি পেয়ে যাবেন তখন কিন্তু ভিসার প্রসেসিংটা করা কিন্তু আপনার জন্য খুব সহজ হয়ে যাবে। আর আপনি যখন কোম্পানিটা খুলবেন তখন কিন্তু কোম্পানিটা আপনি 6 মাস থেকে 2 বছর, মানে যেভাবে করে আর কি, মিনিমাম 6 মাস, আর সর্বোচ্চ যদি আপনি পারেন কন্টিনিউ কিন্তু এটা করে যেতে হবে আপনার বিজনেসটা। এই বিজনেসটা করার পাশাপাশি কিন্তু আপনার একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো বছরকার যে ইনকামটা আছে, এই ইনকাম যে ট্যাক্সটা সেটা কিন্তু আপনার সুন্দর মতো সঠিকভাবে প্রদান করতে হবে। এখানে কিন্তু আপনার কোনো কাজটাজি করা যাবে না, কোনো চুরি ডাকাতি মানে আছে না যেটু কম ট্যাক্স দিয়ে, এরকম সুযোগ সুবিধা নেওয়া যাবে না। আপনার সম্পূর্ণভাবে ট্যাক্সটা দেওয়ার চেষ্টা করবেন। বছর সাথে যে ট্যাক্সটা আছে এটা সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই ট্যাক্সটার উপরে আপনার ভিসা অনেকটাই নির্ভর করে। তো তারপর ধাপে আসি, আপনার কিন্তু বৈধ একটা অ্যাড্রেস লাগবে, যে ঠিকানা আপনি থাকবেন, এবং আপনার কিন্তু কোনো ক্রাইম থাকা যাবে না, কারণ আপনার কিন্তু ওই দেশে একটা পুলিশ ক্লিয়ারেন্স তো লাগবে। 6 মাস মিনিমাম আপনার থাকতে হবে। তো 6 মাস একটা দেশে থাকলে ওই দেশে একটা পুলিশ ক্লিয়ারেন্স লাগে। তো এই জন্য অবশ্যই আপনি চেষ্টা করবেন সম্পূর্ণ ক্রাইম থেকে দূরে থাকতে, যাতে আপনি পুলিশ ক্লিয়ারেন্সটা যখন ওঠান ওটা যদি ফুল ফ্রেশ থাকে। এবং আপনার কিন্তু সিকে ডকুমেন্ট এটাও আপনার সংরক্ষণ করতে হবে। তো সিকে ডকুমেন্টের পর আমি যেটা বলবো সেটা হলো আপনার ব্যাংক স্টেটমেন্ট। তো ব্যাংক স্টেটমেন্ট কিন্তু আপনার 8 থেকে 10 লাখ টাকা আপনার প্রতি মান্থ লেনদেনের একটা যে বিষয় আছে এটা কিন্তু আপনার থাকতে হবে। তো এই বিষয়টা আপনি মাথায় রাখবেন। আপনি ওই অনেকে আছে যে আপনার অ্যাকাউন্টে টাকা জমা দিলাম, 2 দিন পর টাকা উঠে নিয়ে এলাম, আবার জমা দিলাম, উঠে নিয়ে এলাম। এই বিষয়ে কিন্তু একটা মানুষ যদি ভেরিফাই করে তাহলে কিন্তু সহজে বুঝতে পারবো তার টাকার লেনদেনটা খুব বড় নয়, খুব শর্টকাট। সে টাকা রাখতেছে, উঠে নিয়ে যেতেছে, রাখতেছে, উঠে নিয়ে দিতেছে। সে কিন্তু বিজনেসে যে ব্যবহার আছে এই ব্যবহারটা কিন্তু সে করতেছে না। তো আপনি অবশ্যই চেষ্টা করবেন আপনার দূরবর্তী কাউরে দিয়ে এই কাজটা করে দিই। যেমন আপনি একটা কোম্পানির সাথে কাজ করতেছেন, ওই কোম্পানির 2 লাখ টাকা দিলেন আপনার অ্যাকাউন্টে ঢুকাই দেওয়ার জন্য, আপনি ওই কোম্পানির থেকে 2 লাখ টাকা নিয়ে নিলেন। আবার আপনি মনে করেন 2 লাখ টাকা দিলেন, তার থেকে নিয়ে নিলেন, আপনার থেকে নিল, সে আপনার আবার দিয়ে দিল। এইভাবে আপনি দূরবর্তী যেই সম্পর্কগুলো আছে তাদের মাধ্যমে আপনি এগুলো করার চেষ্টা করবেন। বড় বড় কোম্পানির মাধ্যমে আপনি লেনদেনটা দেখানোর চেষ্টা করবেন, তাইলে তারা বুঝবো যে এটা তার নর্মাল লেনদেন। কারণ আপনি যদি টাকা দেন, আজকে দিলেন, কালকে উঠাই নিলেন, এটা আসলে এটা অবশ্যই আপনি একটা হিস্টোরির মধ্যে পাইবেন যে আপনার অনেক টাকা লেনদেন হয়, বাট এটা কিন্তু অত বড় বুঝাবে না, একটা শর্টকাট মনে হবে যে আপনি এটা ইচ্ছা করে করতেছেন। তো আপনি অবশ্যই চেষ্টা করুন কোনো কোম্পানির মাধ্যমে লেনদেনগুলো করার, যাতে এটা ওদের কাছে প্রুভ হয় যে না, সে নর্মাল লেনদেন করে, তার টাকা পয়সার কোনো প্রবলেম নেই। তো যেহেতু এটা বড় একটা অ্যামাউন্ট, আপনার 8-10 লাখ টাকা, তো এই ক্ষেত্রে আপনি দেখা যায় কারোর থেকে হালত নিলেন, বললেন যে আমার 5 লাখ টাকা হালত দেন বা 2 লাখ টাকা হালত দেন। যেহেতু এই টাকাটা আপনি কোনো জায়গায় ইনভেস্ট করতেছেন না, জাস্ট আপনার অ্যাকাউন্টে রাখতেছেন, এক জায়গা থেকে যে নিতেছেন আবার দিতেছেন। তো আপনার যখন ভিসা হয়ে যাবে আপনি চাইলে কিন্তু টাকাটা তারা ব্যাংক দিয়ে দিতে পারবেন। তো ওরকম বিশ্বাস তো কোনো লোকের থেকে আপনার টাকাটা নেবেন, কারণ একটা বড় অ্যামাউন্ট যেহেতু 8-10 লাখ টাকা আপনার প্রত্যেক মাসে এটা আপনার করতে হইতেছে ব্যাংক স্টেটমেন্টের জন্য। তো আপনি এটা কারোর থেকে হালত নিতে পারেন, আর এটাই আপনার বেস্ট হবে আমি মনে করি। আর আরেকটা বিষয়, আপনার যখন এই লেনদেনটা হবে অবশ্যই আপনার লাস্ট মাসের যেই ব্যাংক স্টেটমেন্ট আছে
এটা কিন্তু আপনি বেশি স্ট্রং করার চেষ্টা করবেন। যে অন্যান্য মাসে আপনি এদিক করছেন, কিন্তু ওই মাসে আপনার সম্পূর্ণ চেষ্টা করবেন একটু ভালো একটা অ্যাবিলিটি দেখানোর জন্য যে আপনার লেনদেন খুবই ভালো। তো এই পেপারসগুলো যখন আপনার সংরক্ষণ হয়ে যাবে, বিএফ যে দুবাল আছে ওখানে গিয়ে আপনার নিজে জমা দিতে পারবেন। তবে এখানে যদি আপনি চান যে আমি ভালো ইংলিশ পারি না বা আমার এমনি সমস্যা আছে, তো এই ক্ষেত্রে আপনি কিছু দালাল আছে ওই জায়গায় বা বাঙালি কিছু পরিচিত লোক আছে যারা নাকি টাকার মাধ্যমে আপনার কাজ করে দেয়, তাদের সহযোগিতা নিতে পারেন, তবে কিছু টাকা দিতে হবে। তো এই বিষয়টা আপনি অবশ্যই চেষ্টা করবেন নিজে জমা দিতে, যদি নিজে আপনার ওরকম সম্ভব হয়। আর যদি দালাল দরকার হয় তাহলে অবশ্যই তাদের থেকে হেল্প নেবেন। এটাই। তবে একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, আপনি যখন ভিসার জন্য আবেদন করবেন, ম্যাক্সিমাম মানুষ আপনি আবেদন করেন ফ্রান্সের জন্য। আর ফ্রান্স আসার পর আপনি জানেন যে আপনি নিজেও আর ব্যাক করে যাবেন না। তো এই কারণে আপনারা যখন ফ্রান্স চয়েস করবেন তখন অবশ্যই জিনিসটা খেয়াল রাখবেন যে আসলে সবাই কিন্তু ফ্রান্সই চয়েস করে। আর আপনি কিন্তু চাইলে পর্তুগাল চয়েস করতে পারেন, জার্মান চয়েস করতে পারেন, ইটালি চয়েস করতে পারেন। আমি এই কথাগুলো বলার একটি কারণ, সবাই একটা জিনিস চয়েস করলে কিন্তু আসলে জিনিসটা একটু ডিফারেন্ট হয় না। তো আপনি চাইবেন ডিফারেন্ট কিছু চয়েস করতে, আপনি পর্তুগাল চয়েস করতে পারেন বা সেনজিং অন্য কোনো একটা দেশ চয়েস করতে পারেন। কারণ আপনি যেহেতু সেনজিং ভিসা দিবে ভিজিট 30 দিনের জন্য, সাধারণত ভিসাটা 30 দিনের হয়ে থাকে। তো এই 30 দিনের মধ্যে কিন্তু আপনি চাইলে ইটালি থেকে ফ্রান্স থেকে বেলজিয়াম, মানে যারা নাকি আপনার সেনজিংভুক্ত আছে, এখানে আপনি যে কোনো দেশে আপনি যাইতে পারবেন। তো অযথা আপনি বড় কোনো কান্ট্রি চয়েস করার কোনো দরকার নেই। ইটালি, ফ্রান্স, জার্মান এগুলো আপনার চয়েস করার দরকার নেই। আমি যেমন আপনি পর্তুগাল বা এরকম যে একটু নর্মাল যে কান্ট্রিগুলো আছে এগুলো চয়েস করতে। পরবর্তীতে আপনি আসার পর সেনজিং যে কোনো একটা কান্ট্রিতে ঢুকে গেলেন যেখানে আপনার যাওয়ার ইচ্ছা, এক্ষেত্রে আপনার সব কিছু মানে ক্লিয়ার হয়ে গেল, তাদের কাছে মানে অত একটা ডাউট মনে হইব না। এই বিষয়টা আপনি অবশ্যই মাথায় রেখে তারপরে কাজ করার চেষ্টা করবেন। এরপর চাইলে আপনার ফ্রান্স, ইটালি, জার্মান চয়েস করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়। তবে আমার দিক থেকে আমি এটা আপনি জাস্ট সাজেস্ট করলাম। তো আপনার অনেকে আছে আবার হাই রিস্ক নিয়ে ফেলান। হাই রিস্ক বলতে আপনার দেখা যায় আপ ডাউন টিকিট কেটে ফেলান, তারপর হোটেল বুকিং দেওয়া ফেলান, ঠিক আছে। তো এই সব জিনিসগুলো যে আছে এগুলো একটু অ্যাভয়েডই করবেন। কী কারণে? কারণ আপনার যদি কোনো কারণে ভিসা না হয়, আপনি কিন্তু যাতায়াতে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট খরচ হইব, প্লাস আপনি হোটেল বুকিং করলে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট খরচ হইব। তো আপনি চেষ্টা করবেন সম্পূর্ণ পেপারসগুলো স্ট্রংভাবে দেওয়ার জন্য। তো এতে আপনার দেখা যায় একটা পজিটিভ দিক থাকবো। তো পজিটিভ দিক থাকার কারণে কিন্তু আপনার ভিসাটা হইব। কিন্তু আপনি যদি ওভার রেট করে যায় আপনার বুকিং করে পয়সা থাকেন হোটেল প্লাস আপনার বিমানের টিকিট, তো এই ক্ষেত্রে দেখা যায় আপনার একটু পজিটিভ দিক থাকবো যে এই লোকটা কনফার্ম সব কিছু করে ফেলাইছে। কিন্তু যদি আপনার না হয় তাহলে কিন্তু আপনি মোটামুটি ভালো একটা অ্যামাউন্টের লসের দিকে পড়ে যাবেন। তো আমি আমার দিক থেকে সাজেস্ট করি, এরপর আপনি ব্যক্তিগত ডিসাইড আপনি যদি সেরও করতে পারেন যে অগ্রিম টিকিট না কাটা, অগ্রিম হোটেল বুকিং না দেওয়া, যাতে এগুলো আপনি ভিসা হওয়ার পর আপনি এগুলো বুকিং করে নিলেন, সমস্যা কি। আর ইন্টারভিউর কথা তো বললামই যে আপনি যে কোনো একটা দেশ চয়েস করতে পারেন ইন্টারভিউর সময়তে। ইন্টারভিউ তো আপনি এখানে তার কোনো জব করতে যেতেছেন না, আপনি জাস্ট ঘোরার জন্য যাবেন। এখানে আপনি বলতে পারেন যে আমি এই দেশে যাব, তবে ওই দেশে যাওয়ার আগে আপনি অবশ্যই ওই দেশের যে বিস্তারিত যে বিষয়গুলো আছে যে ওই দেশে যাইবেন এগুলো একটু জেনে নিন। যেমন আমি পর্তুগাল যাবো, পর্তুগাল সম্পর্কে একটু জানলেন, ফ্রান্স যাবো, ফ্রান্স সম্পর্কে একটু জানলেন। আপনার কত ডিটেলস জানতে হবে না, বাট মোটামুটি আপনি ইন্টারভিউতে বলতে পারেন যে এইসব জিনিসগুলো আমার ভালো লাগে, এই জন্য আমার যাওয়া, এই সে আবিজাবি আর কি। তো বন্ধুরা, আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। যদি কোনো ইনফরমেশন মিস হয়ে থাকে অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের চেষ্টা করবো আপনাদের কমেন্ট অনুযায়ী রিপ্লাই দেওয়ার। তো দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।